নেটওয়ার্ক টপোলজির প্রথমত আমরা যদি ডেফিনিশনটা নিয়ে আলোচনা করি তাহলে এখানে দেখো দেওয়াই আছে জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অথবা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলার থেকে জিওমেট্রিক টার্মটাই বেশি ভালো। কোথাও যদি লেখা থাকে জিওমেট্রিকটা ইউজ করো। কারণ এই শেপগুলোর একটা জিওমেট্রিক্যাল শেপ আছে। তো যাই হোক, geometrical representation of how the computers of a network are connected to each other is known as network topology. এখানে সব সময় যে ব্যাপারগুলো কম্পিউটারই হবে ব্যাপারটা এমন নাও হতে পারে। এখানে কম্পিউটার দেওয়া আছে, এই ডেফিনিশনটা যে ভুল ব্যাপারটা এমন না। তো কম্পিউটার বাদেও অন্য কোনো ডিভাইস হতে পারে, যেমন হাব, সুইচ, রাউটার, গেটওয়ে এগুলো ডিভাইস হতে পারে। আমরা পরবর্তীতে দেখছি। এরপরে হচ্ছে নেটওয়ার্ক টপোলজি refers to the physical or logical layout of a network. It defines the way different nodes are placed and interconnected with each other. এখানে দুইটা ডেফিনিশন দেওয়া আছে। যেটা ভালো লাগে পড়ো। তোমাদেরকে আমি আগে একটা নোট দিয়েছিলাম। ওইটা থেকেও পড়তে পারো। ওইটার সফট কপিটা আমি খুঁজে পেলাম না। পরবর্তীতে আমি স্লাইডটা একটু অন্যভাবে বানিয়েছি। তোমাদের কাছে আগে যেটা দেওয়া আছে তোমরা চাইলে ওইটা পড়তে পারো। ওইটার ল্যাঙ্গুয়েজটা আরেকটু বেশি ইজি। সেই ক্ষেত্রে ওইটাই মনে হয় ভালো হবে। আমরা প্রথমত যেহেতু নেটওয়ার্ক টপোলজির শেপ গুলো আমরা জানি, সো আলাদা আমরা না দেখে আমরা টাইপসটা একটু জেনে নিই। বাস টপোলজি ছিল রিং, তারপরে হলো স্টার, ট্রি, তারপরে মেশ আর হচ্ছে হাইব্রিড। আসসালাম। এখন এই 6 টাইপ নেটওয়ার্ক টপোলজিটা বেসিক্যালি আমাদের ইন্টার লেভেলে আলোচনা করা থাকে। আসলে বেসিক টাইপ যদি বলা হয় তাহলে ২ টা টাইপ হয়। একটা হলো ফিজিক্যাল টপোলজি, একটা হলো লজিক্যাল টপোলজি। আর ফিজিক্যাল টপোলজির অ্যাকচুয়ালি ৬ টা ভাগ। তো তোমাদের বইতে ডিরেক্টলি যে আলোচনাটা করা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি যে টাইপসটা সেইটা নিয়ে। তো আমি এই দুটার আর ডিফারেন্স এ আর যাচ্ছি না যেহেতু তোমরা বিষয়গুলো জানো। এখন নেটওয়ার্ক টপোলজির ক্ষেত্রে প্রথমত আমরা যেটা বলতে পারি যে যেহেতু পিকচার গুলো তোমরা সবাই জানো যে কিরকম হয় কোনটা শেপ, এইজন্য ওইটা নিয়ে কথা না বলে আমরা জাস্ট একটু রিমাইন্ডার দিতে চাই যে হোয়াই ডু উই নিড নেটওয়ার্ক টপোলজি। বাজার থেকে যদি আমি হাব সুইচ রাউটার কিনে নিয়ে আসি, আমার ডিভাইস গুলোকে কানেক্ট করি, তাহলে দেখা যাবে যে কোনো একটা টপোলজি হয়ে গেছে। অথবা আমরা বিভিন্ন ডিভাইস কিনে নিয়ে এসে তুমি হয়তো একভাবে কানেক্ট করলা, আরেকজন হয়তো আরেকভাবে কানেক্ট করে তারা কমিউনিকেশন করতেছে। তো তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই টপোলজি গুলো স্টাডি করার দরকারটা কি? দরকারটা হলো এইজন্যই যে আসলে তুমি কত ডিসট্যান্সে একটা নেটওয়ার্ক করতে চাও। তারপরে তোমার এভেইলেবল ডিভাইস গুলো কি আছে, কতজন ক্লায়েন্ট হতে পারে, তোমার সেবাটা কেমন দরকার। যেমন একটা রবির হেড অফিসে যে পরিমাণ ব্যান্ডউইথ লাগবে, আমরা যদি বাসায় ৩-৪ জন মিলে নেট ব্যবহার করি তাহলে সেই পরিমাণ ব্যান্ডউইথ তো আমার দরকার হবে না। তো এইজন্য আসলে আমাদের প্রয়োজন সাপেক্ষে অনুসারে বিভিন্ন টপোলজির যদি আমরা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তার জিওমেট্রিক্যাল শেপ যদি আমরা স্টাডি করা থাকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমার যে কাজটা করব সেই পারপাজে অ্যাকচুয়ালি আমার কোন টপোলজিটা নিডেড হবে। এটার একটা জাস্ট এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবা। যে যেমন দেখো যে জিওমেট্রিক্যাল শেপটা যদি তুমি আগে জানো বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তাহলে যেটা হবে কি যে তুমি ধরো একটা টপোলজি ব্যবহার করে একটা নেটওয়ার্ক তৈরি করেছো ডিভাইস গুলোর মধ্যে কমিউনিকেশন করার জন্য। কিন্তু পরবর্তীতে দেখতেছো যে আসলে এর থেকে ইজিলি তুমি আরেকটা নেটওয়ার্ক ইনস্টলেশন করতে পারতা ডিফারেন্ট আরেকটা হয়তো টপোলজি ব্যবহার করে। বাট তুমি যেটা অলরেডি করে ফেলেছো সেটাতে হয়তো কস্টিংটা অনেক বেশি পড়ে গেছে। অথবা কেবলটা বেশি লাগছে। বিভিন্ন হয়তো ঘটনাগুলো দেখতে পাচ্ছ। তো আগে থেকে যদি আমার ফিজিক্যাল লেআউট গুলো জানা থাকে যে আসলে কোনটার স্ট্রাকচার কিরকম হবে, কোনটাতে কত ক্লায়েন্টের জন্য সুবিধাজনক নেটওয়ার্ক হবে, আবার ডেটা কমিউনিকেশন করার জন্য আসলে কোন ডিভাইস গুলো ইউজ করে আমি আমার যতগুলো ক্লায়েন্ট আছে তাদের ভিতর কমিউনিকেশন করতে পারি। মানে আমাদের সবসময় মাথায় রাখতে হয় কি যে কস্ট, কোয়ালিটি, পারফরম্যান্স। আমি কিরকম কস্টে একটা নেটওয়ার্ক করতে চাই, কিরকম কোয়ালিটি আমার দরকার, সেটার উপর বেস করে আমাকে টপোলজিটা চুজ করতে হবে। এক্সাম্পল হচ্ছে যেমন একটা সিভিল ইঞ্জিনিয়াররা বা আর্কিটেক্ট গুলো কি করে যে কোনো একটা বাসাবাড়ি করার আগে তার একটা প্ল্যানিং করে নেয়, একটা ডিজাইন করে নেয়। একটা ফিজিক্যাল লেআউট থাকে দেখবে, একটা নকশা থাকে তাদের। ওইটা দেখে তারা কি করে যে লেবার গুলো আছে, দেখা গেল যে ডিপ্লোমা কোনো ইঞ্জিনিয়ার থাকে ওখানে, সে হয়তো এই কাজগুলো পর্যবেক্ষণ করে
দেখে যে ঠিকঠাক মতো বাড়িটা করতেছে কিনা। অ্যাকচুয়ালি এই জিওমেট্রিক্যাল একটা নকশাটা আসলে এইজন্যই দরকার হয় যে সিভিল ইঞ্জিনিয়াররা যদি কোনো নকশা ছাড়া বাড়ি করে, তারা হয়তো অনেকগুলো বাড়ি তো করতেছে অলরেডি। কিন্তু নকশা ছাড়া করতে গেলে দেখা যাবে যে অনেক বড় একটা বিল্ডিং করতে গেলে হয়তো কোথাও কাজের মধ্যে কোনো এরর হয়ে যেতে পারে। দেখা গেল যে আ যে জায়গাটাতে ওয়াশরুম থাকার কথা সেই জায়গায় হয়তো কিচেন রুম চলে আসছে বা এরকম হওয়ার একটা পসিবিলিটি আছে। আগে থেকে প্রি প্ল্যানিং করলে যেটা হয় যে তোমার স্পেস মনে করো যে কয় কাঠা জমির উপরে সে বিল্ডিংটা তুলবে। তার উপর বেস করে সে চিন্তা করে যে আমার এখানে কিভাবে ইউনিট গুলো বাড়ানো যায়, রুম সংখ্যা বাড়ানো যায়। সবকিছু এভেইলেবল অ্যাডভান্টেজ যাতে থাকে এবং সাথে কস্টটা যাতে কম হয়। আবার এতটাই মিনিমাইজ হবে না কস্টটা যে আসলে ওই বিল্ডিংটাতে মানে বসবাস করার অনুপযোগী হবে। ব্যাপারটা এরকমও হবে না। তো একটা সিভিল ইঞ্জিনিয়ার যেরকম তার কাজের আগে ডিজাইন করে নিলে একটা অল্প স্পেসে আমরা এভেইলেবল রুম গুলো তৈরি করতে পারি নিজেদের মতো করে। সব অ্যাডভান্টেজ যাতে থাকে। তো সেম ভাবে নেটওয়ার্ক টপোলজি তোমার আগে থেকে যদি একটা জিওমেট্রিক্যাল শেপ সংক্রান্ত ধারণা থাকে যে এখানে আমার এতটা ক্লায়েন্ট এই টপোলজিতে সার্ভিস দিতে পারবে। এখানে কস্টটা এত। এইটা এই পারপাজে ভালো, আরেকটা এই পারপাজে ভালো। এই ব্যাপারগুলো যখন তোমার জানা থাকবে তখন আসলে তুমি কম কস্টে তুমি রিলায়েবল একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবা এবং ক্লায়েন্ট কয়জন তার উপর বেস করে তুমি নিজেই চুজ করতে পারবা যে তাহলে আমার এই কাজটার জন্য কোন টপোলজিটা এফিশিয়েন্ট হবে। বোঝা গেছে? এইজন্যই আমরা স্টাডি গুলো করব। এগুলো তোমাদের ক্লাস 8 থেকেই দেওয়া থাকে কিন্তু ব্যাখ্যাগুলো দেওয়া থাকে না। যে আমরা শুধু পড়েই যাই যে এটা বাস, এটা রিং, আসলে এটার কেন দরকার হয়? এই কারণেই দরকার হয়। যে তোমার আগে থেকে আইডিয়া থাকলে তোমার কতজন ক্লায়েন্ট, কি ধরনের কাজে তুমি ইউজ করতে চাচ্ছ, পারপাস টা কি? তার উপর বেস করে তুমি একটা জিওমেট্রিক্যাল শেপ বা একটা টপোলজি চুজ করবা। এতে তোমার দেখা গেল যে কস্টিং টা মিনিমাইজ হবে এবং কাজের মধ্যে কোনো এরর হবে না। অনেক সময় আমরা কি করি? একটা কাজ ভুল করার পরে চিন্তা করি, "ইস! এই কাজটা যদি এভাবে করতাম তাহলে তো এটা ভালো হতো।" যেমন গ্রামে দেখা গেল এভেইলেবল তোমার প্লেস থাকে। যার কারণে মানুষ কি করে? যে ওইখানে ৪ কাঠা জমিতে এমনভাবে বাড়ি করছে দেখা গেল বেশি রুমই হয় নাই। কারণ এখানে এভেইলেবল জায়গা থাকার কারণে তারা কোনো ইঞ্জিনিয়ার দিয়ে করে না। দেখা গেল যারা রাজমিস্ত্রি আছে তারা একটা বাড়ি করে বসে আছে। তো সেই ক্ষেত্রে ওইখানে প্রপার ইউজ টা আসলে হয় না, ইউটিলাইজেশন টা হয় না ল্যান্ডের। তো আমরা যদি এই টপোলজির ব্যবহারটাও যদি না জানি তাহলে দেখা গেল যে আমার হয়তো ৪ জন ৫ জন মিলে নেট ইউজ করব। তার জন্য অনেক কস্টফুল একটা টপোলজি আমরা চুজ করে বসে আছি। কিন্তু ওর থেকে অনেক কস্ট মিনিমাইজ করে আমার ক্লায়েন্ট অনুসারে কিন্তু যদি আমার জিওমেট্রিক্যাল শেপের একটা আইডিয়া থাকে তাহলে একটা টপোলজি দিয়ে আমি একটা নেটওয়ার্ক ডিজাইন করতে পারব। আচ্ছা এখন দেখো তাহলে প্রথমত আমরা আলোচনা করব হচ্ছে বাস টপোলজি নিয়ে। বাস টপোলজির এইখানে আমরা যদি প্রথমত আইডেন্টিফিকেশন এর জন্য যে কথাটা আমাদের একদম না বললেই না সেটা হলো ইন কেস অফ বাস টপোলজি all devices are connected through a single cable known as a backbone cable. আর বাকি সিস্টেম গুলো কিভাবে কানেক্টেড থাকবে এখানে বলছে each node is either connected to the backbone cable by drop cable or directly connected to the backbone cable. তার মানে খেয়াল করে দেখো যে ডিশের লাইন যারা প্রোভাইড করে তারা দেখবা যে খুবই আ তোমার থিক টাইপের একটা কেবল ইউজ করে। কিন্তু আমাদের টিভিতে দেখবা যে মোটামুটি ফ্লেক্সিবল এরকম একটা কেবল দিয়ে তোমার টিভিতে কানেকশন গুলো দেওয়া থাকে। ওইটাকে বলতেছে তোমার এই ক্ষেত্রে হচ্ছে ড্রপ কেবল, হ্যাঁ? যেটা আসলে তোমার ব্যাকবোন কেবলের সাথে কানেক্ট আছে। মানে এই যে এখানে দেখো যে কম্পিউটারের সাথে যেটা কানেক্টেড আছে ব্যাকবোন কেবলের সাথে এটাকে এই ক্ষেত্রে বলতেছে হচ্ছে ড্রপ কেবল। তাহলে প্রথমত বাস টপোলজি চিনার ওয়েটা হলো যে এখানে all the devices are connected through a single cable that is known as backbone cable. এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে আসলে কোন কেবলটা ইউজ করা হয়। স্পেশালি ইউজ করা হয় তোমার আ কোয়াক্সিয়াল কেবল ইউজ করা হয়। তবে টুইস্টেড পেয়ার কেবল ইউজ করা যাবে না ব্যাপারটা এমন না। তবে টুইস্টেড পেয়ার কেবলের আসলে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যেটা আমরা যখন মিডিয়াম গুলো নিয়ে আলোচনা করব তখন আমি আবার একবার বলে দিব। তখন আসলে তুমি বুঝতে পারবা। তো আপাতত এখানে জেনে রাখো যে অন্য কেবল ইউজ করতে পারলেও এই ক্ষেত্রে কোয়াক্সিয়াল কেবলটা বেশি ইউজ করা হয়। যেমন দেখবা ডিশের লাইনে যে কালো যে আমরা একটা ওয়্যার দেখতে পাই এটা বেসিক্যালি কিন্তু তোমার কোয়াক্সিয়াল কেবল ব্যবহার করা হয়। এখন এইখানে আরেকটা ইম্পোর্টেন্ট কথা হচ্ছে যে এই লাস্ট প্রান্তে ২ টা টার্মিনেটর ইউজ করা আছে। খেয়াল করে দেখো
যে এই পাশে একটা টার্মিনেটর ব্যবহার করা আছে, এই পাশে আরেকটা টার্মিনেটর ব্যবহার করা আছে। তো এইটা কেন ব্যবহার করা হয়? এখানে বলছে যে both ends of the shared channel have line terminator. The data is sent only one direction and as soon as it reaches the extreme end, the terminator removes the data from the line. মানে ব্যাপারটা হলো যে আমি যেকোনো একটা কম্পিউটার যদি আমার একটা সিগন্যাল এখান থেকে থ্রো করে, ধরো এই সিগন্যাল এখান থেকে ছেড়ে দিল। আমি একটু রেড কালার দিয়ে দেখাচ্ছি। এখান থেকে ধরো এই কম্পিউটারটা আমার একটা সিগন্যাল ছেড়ে দিল। এখন এই সিগন্যালটা কিন্তু মানে হোল লাইনেই কিন্তু স্প্রেড হবে। এর সাথে কিন্তু সবাই কানেক্টেড। তার মানে প্রত্যেকটা যে ডিভাইস আছে সবাই কিন্তু ডাটা রিসিভ করার জন্য রেডি থাকে। বাট এখন প্রশ্ন হলো সব কম্পিউটারই কি ডাটা রিসিভ করতে পারবে? কি মনে হয়? আমার সিগন্যালটা ধরো এই লেফট সাইডেও চলে আসছে, আবার এই রাইট সাইডেও চলে গেছে, আবার যতগুলো ডিভাইস কানেক্টেড আছে সবার কাছে গিয়েছে। ধরো আমি পাঠিয়েছি এই ডিভাইসটার কাছে। কিন্তু এই সিগন্যালটা তো যদি আমি একটু নাম্বারিং করি বুঝার জন্য, ধরো এটা ১ নাম্বার, আর এখানে ২, ৩, ৪ ধরো এটা ৫ নাম্বার। তো এখন আমার সোর্স ডিভাইসটা হচ্ছে ১, আমার ডেস্টিনেশন ডিভাইসটা হচ্ছে ৫ নাম্বার। তা আমি যদি সোর্স 1 টু ডেস্টিনেশন ৫ নাম্বার কম্পিউটারে ডাটা পাঠাই, ডাটা তো শুধুমাত্র ৫ এ যাবে না। কারণ সবাই ব্যাকবোন কেবলের সাথে কানেক্টেড আছে। তখন এই সিগন্যালটা চারিদিকে স্প্রেড হবে। এটা যেমনভাবে ডিভাইস গুলোর কাছে তো যাবেই, আবার লাস্টে যে ২ টা টার্মিনেটর আছে এই ২ প্রান্তেও সিগন্যালটা চলে যাবে। তো প্রথমত বলি যে এখানে প্রত্যেকটা মেশিনে তোমার একেকটা MAC অ্যাড্রেস থাকে যেটাকে বলা হয় মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। মানে যখন ম্যানুফ্যাকচারিং করা হয় তখন প্রত্যেকটা হার্ডওয়্যারের আবার একটা ইউনিক অ্যাড্রেস থাকে। যেমন আমরা আইপি অ্যাড্রেস থাকে কম্পিউটারের, সেম ভাবে যখন যেকোনো ডিভাইস তৈরি হয় তার একটা MAC অ্যাড্রেসও থাকে। তো সেই অ্যাড্রেস অনুসারে আসলে কমিউনিকেশন হয়। সোর্স কম্পিউটার ডেস্টিনেশন কম্পিউটারের কাছে পাঠাচ্ছে। হয়তো এই সিগন্যালটা সবার কাছে যাচ্ছে বাট সবাই ডাটাটা রিসিভ করতে পারবে না। যার সাথে আসলে ওই অ্যাড্রেসটা ম্যাচিং হবে সেই রিসিভ করতে পারবে। বাট এখানে একটা প্রবলেম অ্যারাইজ করে কি যে আমি পাঠাচ্ছি 5 এর কাছে কিন্তু এটা আসলে আ সবার কাছে চলে যাচ্ছে। তাহলে এখানে ট্রাফিক জ্যামটা বেশি হচ্ছে। তার মানে এই মুহূর্তে যদি মনে করো এই কম্পিউটারটা চাই যে আমি এই কম্পিউটারটার সাথে ডেটা কমিউনিকেশন করব। অলরেডি কিন্তু কম্পিউটার 1 আর 5 কমিউনিকেশন করার জন্য আ পুরো ধরো যে রোডটাই কিন্তু ব্লক হয়ে আছে। মানে সিগন্যাল অলরেডি এখানে ফ্লো হচ্ছে। এখন ওই ইনস্ট্যান্ট ওই টাইমেই যদি আমার কম্পিউটার এইটা যদি এইটার কাছে পাঠাতে চাই, ধরো এটার আমি নাম্বার দিলাম ধরো ২ নাম্বার আর এটা দিলাম ৩ নাম্বার। তাহলে 2 নাম্বার কম্পিউটার 3 নাম্বার কম্পিউটারের কাছে ওই সময় ডাটা পাঠাতে চাইলে পারবে না। কেন? কারণ এই সিগন্যালটা এখন অলরেডি চারিদিকে ফ্লো হয়ে আছে। যখন এদের কমিউনিকেশনটা ফ্রি হয়ে যাবে, দ্যাট মিনস এই ব্যাকবোন কেবলটা ফ্রি হবে, তখন আমি চাইলে 3 এর কাছে পাঠাতে পারবো। তাহলে এখানে বাস টপোলজিতে একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে আমি চাইলে ডিরেক্টলি আমার ডেস্টিনেশন ডিভাইসটাতে আমার সিগন্যালটা বা ডেটাটা পাঠাতে পারব না। আমি যখন পাঠাবো তখন এটা সবার কাছেই যাবে। বাট অ্যাকসেপ্ট করার ক্যাপাবিলিটি তারই থাকবে যার সাথে অ্যাড্রেসটা ম্যাচিং হবে। আদারওয়াইজ কিন্তু সে রিসিভ করতে পারবে না। আচ্ছা। আরেকটা তাহলে ডিসঅ্যাডভান্টেজটা বলি। তো এখানে একটা টেকনোলজি ইউস করা হয় যাতে ওই সময় অন্য কোনো এখন ধরো যে কম্পিউটার 2 জানবে কিভাবে যে কম্পিউটার 1 এর সাথে 5 এর কমিউনিকেশন হচ্ছে। এটা একটা অনেকে কোয়েশ্চেন করে যে, "স্যার কম্পিউটার 1 ডেটা সেন্ড করলো। এটা 3, 4, 5 সবার কাছে চলে গেছে। এখন 1 আর 5 এর ভিতরে কমিউনিকেশন হচ্ছে। এটা কখন ফ্রি হবে? 2 যদি 3 নাম্বার কম্পিউটারকে ডেটা পাঠাতে চায়, তো তাহলে আসলে সে কিভাবে সেন্স করতে পারে যে এখন আমার লাইনটা ফ্রি আছে? এটার জন্য একটা টেকনোলজি আছে। সেই টেকনোলজিটার নাম হলো CSMA টেকনোলজি। ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। আমি জাস্ট শুধু টেকনোলজির নামটাই বললাম। এটার ডিটেইলস আমি বলছি না এইজন্য যে এই টেকনোলজিটার সংক্রান্ত তোমাদের ইন্টারে খুব একটা ইনফরমেশন নেই। আমি জাস্ট বলে রাখি, জাস্ট বোঝার জন্য যে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস টা হচ্ছে যদি তোমার এই ব্যাকবোন কেবলটা ফ্রি থাকে তাহলেই শুধুমাত্র এই 2 নাম্বার কম্পিউটারটা 3 নাম্বার কম্পিউটারের সাথে ডাটা পাঠাতে পারবে। মানে এই টেকনোলজিটাই একটা কম্পিউটারকে সেন্সিং করাবে যে আসলে এখন রোডটা কি ফ্রি আছে নাকি নাই। বুঝতে পেরেছো না পারো নাই আমার কথা? সিএসএমএ টেকনোলজিটার কাজটা হলো ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস মানে সে ২ নাম্বার কম্পিউটার ধরো ৩ নাম্বার কম্পিউটারের কাছে ডাটা পাঠাবে।
তখন এই টেকনোলজিটাই কম্পিউটার 2 টাকে সেন্স করাবে যে আসলে তুমি যে ব্যাকবোন কেবল ইউজ করে 3 নাম্বার ডিভাইসের কাছে ডাটা সেন্ড করতে চাচ্ছ সেটা অ্যাকচুয়ালি কি এখন ফ্রি আছে নাকি বিজি আছে। যদি ফ্রি থাকে তাহলে সে ডেটাটাকে ফরওয়ার্ড করবে। আর যদি ফ্রি না থাকে তাহলে ওটাকে সে স্টপ ডাউন করে রাখবে। আদারওয়াইজ একটা ব্যাকবোন কেবলের ভিতরে যদি মাল্টি ডিরেকশন এ বা যদি তোমার ডেটা গুলো এট এ টাইম এ ফ্লো করতে যায় তাহলে তো ওখানে ডেটা কলিশন হবে। আর ডেটা কলিশন হলে ওখান থেকে কিছু ডেটা লস হয়ে যাবে। যার কারণে এমন একটা টেকনোলজি এখানে ইউজ করা হয় যাতে ২ টা ডিভাইস যদি কমিউনিকেশন করে ওদের মধ্যে যদি কমিউনিকেশনটা ফ্রি না হয় ততক্ষণ পর্যন্ত আসলে অন্য কোনো ডিভাইস চাইলেও কমিউনিকেশন করতে পারবে না। এখন আসি টার্মিনেটর ডিভাইসটা কেন ইউজ করা হয়? টার্মিনেটর ডিভাইসটার কাজ হলো আমি একটু বলি যে সিগন্যালটা তো চারিদিকে ফ্লো হতে, হতে চলে গেল। ধরো এই প্রান্তে চলে আসলো, আবার এই প্রান্তেও চলে আসলো। সেম ভাবে এই কম্পিউটারের কাছে যাচ্ছে, এই কম্পিউটারের কাছে যাচ্ছে, এই কম্পিউটারের কাছে যাচ্ছে, এখানে যাচ্ছে, আবার ধরো এখানেও যাচ্ছে। এখন এই পাশে সিগন্যালটা যাওয়ার পরে এটা যদি রিফ্লেক্টেড হয়ে যদি এখানে যে সিগন্যালটা ফ্লো হচ্ছে এটার সাথে এসে যদি আবার মানে কি বলবো যদি ধাক্কা খায় বা কলিশন ঘটে তাহলেও তো ডেটা লস হবে। তার মানে যখন এই পাশে ওই সিগন্যালটা চলে যাবে অথবা এই পাশে চলে যাবে, তখন এমন একটা এখানে ব্যবস্থা থাকতে হবে যে ওই সিগন্যালটাকে যাতে ওখান থেকে অ্যাবজর্ব করে নেয়। সেটা যাতে রিফ্লেক্টেড হয়ে আবার যাতে ব্যাক করতে না পারে। মানে যেমন অনেক সময় চিন্তা করে দেখো যে আ ধরো একটা ছাদে কি করা থাকে? বিভিন্ন জায়গায় দেখবে একটা চোঙ লাগানো থাকে। যখন বৃষ্টির পানি হয় তখন কি হয়? যে চারিদিকের পানিগুলো গড়তে, গড়তে যেয়ে ওই চোঙ দিয়ে অন্য পাশে চলে যায়। ওই পানিটা কিন্তু ব্যাক করে যদি ছাদের মাঝখানে এসে জমা হয়ে যেত তাহলে তো ওইখানে দেখা গেল যে ছাদটা ফ্রি থাকতো না। ওখানে অনেকগুলো পানি দেখা গেল যে নদীর মতো হয়ে আছে। তা কিন্তু হয় না। এর পিছনে কারণ কি? যে ছাদের চারিদিকে দেখবা যে চোঙ লাগানো থাকে, এই চোঙ দিয়ে পানিটা চলে যায়। তেমন ওখান থেকে পানিটা অ্যাবজর্ব হচ্ছে। অথবা অনেক সময় আমরা কি করি যে আ যখন আমাদের ফ্লোরে যখন দেখবা যে পানি কোন কারণে পড়ে যায়, তখন আমরা ওই পানিটাকে অ্যাবজর্ব করার জন্য কোন একটা শুকনো কাপড় নিয়ে যেয়ে দেখা গেল যে ওই পানির উপরে দেই। এতে কি হয় যে ওই পানিটা ওই কাপড়টা কি করে নেয়? অ্যাবজর্ব করে নেয়। তো এতে কি হয় যে আমাদের এই ফ্লোরটা তখন পরিষ্কার হয়ে যায়। তখন আর মনে হয় না যে পানি ওখানে ফ্লোয়িং হচ্ছে বা পড়ে আছে এরকম মনে হয় না। তো টার্মিনেটরের কাজটা হলো যে এই সিগন্যালটা যখন এই টু এন্ড এ যাবে তখন টার্মিনেটর কি করবে? ওই সিগন্যালটাকে অ্যাবজর্ব করে ফেলবে। যেন এই সিগন্যালটা রিফ্লেক্টেড হয়ে যে সিগন্যালটা এখন কম্পিউটার ধরো 5 এর কাছে যাচ্ছে, এর সাথে যেন কোনো কলিশন ক্রিয়েট করতে না পারে। যার কারণে এখানে বলা আছে দেখো যে, "The data is sent in only one direction as soon as it reaches the extreme end" মানে একদম লাস্ট প্রান্তে যখন চলে যাবে তখন the terminator removes the data from the line ওইটা ওখান থেকে রিমুভ করা মানে হলো অ্যাবজর্ব করে ফেলে। আমি পরে একটা দেখাচ্ছি। একটা অ্যানিমেটেড পিকচার আছে ওটা দিয়ে তোমরা কিছুটা গেস করতে পারবা যে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটে। তাহলে এখান থেকে কয়েকটা কথা বলেছি। ১ম টা হলো আইডেন্টিফিকেশন অফ বাস টপোলজি। How can we identify is it bus topology? When all the devices are connected a single backbone cable, we can identify that is bus topology. এরপরে হচ্ছে এর 2 end এ ২ টা টার্মিনেটর ব্যবহার করা থাকে। Why we can use the terminator? Uh, to absorb the signal. That's why the signal cannot be reflected and cannot create the collision from other signal. এই হচ্ছে আমার ব্যাপার। এইটুক ব্যাপারটা গেল। আরো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে সেগুলো নিয়ে আমরা পরে কথা বলছি। কিন্তু এই পর্যন্ত বুঝেছো? তাজরিয়া? রুফায়দা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা তাহলে যেহেতু আগে পড়েছো মনে হওয়ার কথা। তো এখান থেকে আমরা অ্যাডভান্টেজ যেটা পাই in bus topology nodes are directly connected to the cable without passing through a hub therefore initial cost of initialization is low আচ্ছা সহজ কথা হলো ইনস্টলেশন কস্টটা এখানে লো হবে কারণ এখানে যেমন আমরা স্টার টপোলজি যখন পড়বো তখন দেখবো যে সেন্ট্রাল একটা ডিভাইস হাব বা সুইচ আছে মানে ডিরেক্টলি কোনো ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে পারে না ফার্স্টলি সে সিগন্যালটা থ্রু করে দিবে হাব বা সুইচের কাছে তারপরে হাব বা সুইচ সিগন্যালটা ফরওয়ার্ড করবে তুমি যে ডিভাইসগুলো পাঠিয়েছো সেগুলোর কাছে যদিও সুইচ আর হাবের ভিতর ডিফারেন্স আছে সেগুলো আমরা পরে দেখব বাট আমরা বাস টপোলজিতে দেখতে পাচ্ছি যে আসলে এখানে সরাসরি যেকোনো ডিভাইস গুলো
তোমার কি করতেছে ডিরেক্টলি আরেকটা ডিভাইসে পাঠায় দিচ্ছে তোমার ব্যাকবোন কেবল ইউজ করে। এখানে মাঝখানে কোনো ভায়া হয়ে যাওয়ার কোনো দরকার নেই। যেমন স্টার টপোলজিতে হাব বা সুইচ লাগে। তো যার কারণে বলতেছে যে ইনস্টলেশন কস্ট ইস লো। তার মানে এই টোটাল ব্যাপারটার ব্যাখ্যা এখানে বলা আছে। তুমি যদি ডিরেক্টলি বলো যে অ্যাডভান্টেজ অফ বাস টপোলজি তাহলে এই লাইনটার সামারাইজেশন করলে আমি তোমাদের আগের যে নোট দিয়েছিলাম ওইখানে শুধু হয়তো বলা আছে ইনস্টলেশন কস্ট ইস লো। বাট এখানে যেমন এই কথাটা কেন ব্যবহার করছে যে যেমন যদি এমন হতো যে ডিশের লাইনটা যারা আমাদেরকে প্রোভাইড করতেছে, ওইখান থেকেই যদি আমাদের সবার বাসায় একটা ওয়্যার যদি আমাদের টেনে নিয়ে আসার দরকার পড়তো, তাহলে তো অনেক লেন্থের একটা কেবল লাগতো। আমাদের তো তা লাগে না। দেখা গেল যে ডিশের একটা ব্যাকবোন কেবল একটা এলাকার ভিতরে আছে। ওইটার সাথে আমরা একটা এটা কোয়াক্সিয়াল কেবলের ক্ষেত্রে আবার ২ টা ভাগ আছে। আমি তোমাদের পরে পড়াবো। একটা হলো থিক নেট, একটা হলো থিন নেট। যেটা একটু বেশি চিকন, ওইটা আমরা দেখবা যে ওই ব্যাকবোন কেবলের সাথে কানেক্ট করে ওইটা আমাদের টিভিতে টেনে নিয়ে আসি। তো যার কারণে হয় কি যে একটা ব্যাকবোন কেবলই পুরো এলাকাতে আছে। ওইটার সাথে যার বাড়িতে টিভিতে কানেকশন দরকার ধরো যে সেখানে কানেকশনটা নিয়ে নিচ্ছে। এতে কি হচ্ছে যে সেন্ট্রাল পয়েন্ট থেকে যদি আমরা কেবলটা টেনে নিয়ে আসতাম, যেখান থেকে আসলে আমার ডিশের লাইনটার সার্ভিসটা দেওয়া হচ্ছে, তাহলে আমার কস্টিংটা বেড়ে যেত। এটাও কিন্তু একটা ব্যাপার। তো এইখানে তো আসলে আমার কি হচ্ছে একটা ব্যাকবোন কেবল আছে, ওইটার সাথে আমার সিস্টেম ডিভাইস গুলো কানেক্টেড আছে। আবার এখানে সেন্ট্রাল স্টার টপোলজির মতো হাব বা সুইচ এর কোনো প্রয়োজনটা নাই। যার কারণে এখানে বলতেছে ইনস্টলেশন কস্ট ইস লো। তো এখানে অলরেডি বলা আছে যে কোয়াক্সিয়াল আর টুইস্টেড পেয়ার কেবল, তবে স্পেশালি কোয়াক্সিয়াল কেবলটা বেশি ইউজ করা হয় বাস টপোলজিতে। ইন বাস বেস নেটওয়ার্ক সাপোর্ট আপ টু 10 মেগাবিট পার সেকেন্ড। এই স্পিড গুলো ডিপেন্ড করে আবার তুমি কোন ধরনের কেবল ইউজ করেছে তার উপর। যেমন কোয়াক্সিয়াল কেবলের হচ্ছে তোমার ডেটা ট্রান্সমিশন রেট অথবা তোমার রিপিটারের সংখ্যা বেশি ইউজ করতে হয়। কারণ ডিসট্যান্স পর্যন্ত লং ডিসট্যান্স পর্যন্ত তোমার হচ্ছে আ টুইস্টেড পেয়ার কেবল দিয়ে কমিউনিকেশন করা যায় না। কারণ ওটার সবথেকে সিগন্যাল লসটা অনেক বেশি। তো যার কারণে কোয়াক্সিয়াল কেবলটা আসলে বেশি বেটার। এটার স্পিডের মানগুলো আমরা যখন ওই ওয়াইড মিডিয়াম গুলো পড়বো তখন ওইখানে আমরা সবগুলো ডিটেইলস দেখব ইনশাআল্লাহ। এরপরে বাস টপোলজি is a familiar topology as the installation and troubleshooting technique as well as an hardware component easily available. তার মানে troubleshooting is easier. আবার কোন বইতে এখানে বলছে কি যে ইনস্টলেশন প্রসেসটা এখানে ইজি, তবে troubleshooting টা কিছু টাইম এটা খুব মানে কমপ্লেক্স হয়ে যায়। এটা কখন? যদি তোমার নেটওয়ার্কটা আসলে খুবই আ এটা কি বলবো স্প্রেড হয়ে যায় পুরো এলাকা জুড়ে। ধরো মিরপুর ১ একটা ভেন্ডরই তোমার পুরো এলাকাটাকে সাপ্লাই দিচ্ছে যারা ডিশ লাইন সাপ্লায়ার যারা। তো এতে হয় কি যে ওই একটা ব্যাকবোন কেবল পুরো এলাকার কোথাও তোমার দেখা গেল ওভারব্রিজের উপর দিয়ে নিয়ে গেছে বা বিভিন্ন দিক দিয়ে নিয়ে যাওয়ার কারণে অনেক সময় যেটা হয় যে কোন জায়গায় যে আসলে ফল্টটা হয়েছে এটা অনেক সময় তোমার খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। যার কারণে বাস টপোলজিটা যদি তুমি আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন এর কথা বলো, তো সেইটা আসলে এখন খুব কম ইউজ করা হয়। আর যদি ইউজ করা হয় তাহলে সেটা খুবই স্মল নেটওয়ার্কের জন্য। মানে এটা যদি খুব ব্রড নেটওয়ার্ক করতে চাও তাহলে আসলে এখানে ট্রাবল শুটিং টাও একটা প্রবলেম হয়ে যাবে। যেমন দেখবা যে ডিশের লাইন বা বিভিন্ন ইন্টারনেটের লাইনগুলো অনেক সময় আমরা ওভারব্রিজে বিভিন্ন লাইনগুলো দেখি। ওগুলো দেখলে কিন্তু আমাদের নিজেদেরই কেমন একটা বোর লাগে, তাই না? যে এতগুলো তার কোন দিক থেকে আসছে তার কোনো ঠিক নেই। তো যদি আসলে তোমার স্মল নেটওয়ার্ক হয় তো সেই ক্ষেত্রে ডেফিনিটলি এটা ভালো। বাট এটা যদি কোনো ব্রড নেটওয়ার্ক হয় তাহলে এটা ডেফিনিটলি ভালো কোনো ওয়ে না। কেন ভালো ওয়ে না সেটার ব্যাপারটা আরো এক্সপ্লেইন করা যায়। সেটা হলো যে আমরা যখন বাস টপোলজিতে বললাম যে ২ টা ডিভাইস যখন এট এ টাইমে কমিউনিকেশন করবে, তখন তো এখানে হাফ ডুপ্লেক্স মোডে কমিউনিকেশন হচ্ছিল। মানে ২ টা ডিভাইস যখন কমিউনিকেশন করতেছে তখন বাকিরা কিন্তু স্টপড আছে ওই সময়। কারণ কি? যে ডেটা কলিশন হবে তো এট এ টাইমে পাঠাতে গেলে। কারণ সবাই ওই একটা ব্যাকবোন কেবলের উপর বেস করেই কমিউনিকেশন করতেছে। আবার ওখানে কিন্তু আ মাল্টি কোনো ওয়ে নেই। একটা ১ নাম্বার কম্পিউটার ৫ নাম্বারকে পাঠালে সে ওই সময় রিসিভ করবে। এরপর ৫ নাম্বার পাঠালে আবার ১ নাম্বারটা রিসিভ করবে। যেমন চিন্তা করে দেখো যে ফ্লাইওভার যদি উপরে থাকে আর নিচে যদি একটা রাস্তা থাকে তাহলে এট এ টাইমে নিচ দিয়ে গাড়ি যায়, উপর দিয়ে গাড়ি আসে। কিন্তু তোমার যদি এরকম ব্যবস্থা না থাকে, একটা কেবল দিয়েই কমিউনিকেশন। তো সেই ক্ষেত্রে যেটা হয় কি যে হাফ ডুপ্লেক্স মোডে কমিউনিকেশন গুলো হয়।
তো যার কারণে হাফ ডুপ্লেক্স মোডে কমিউনিকেশন হওয়া মানে দুইটা ডিভাইস আবার এট এ টাইমে কমিউনিকেশন করতে পারতেছে না, নাম্বার 1। আরেকটা হলো যখন দুইটা ডিভাইস কমিউনিকেশন করবে তখন তো অলরেডি এখানে ব্যাকবোন কেবলটা বিজি। ওই সময় কিন্তু অন্য ডিভাইস গুলো স্টপ থাকবে। তাহলে তোমার যদি ১০০ টা কম্পিউটার যদি আমি কানেক্ট করি, তার ভিতর যদি অলরেডি ২ টা কম্পিউটার কমিউনিকেশন করে, বাকি 98 নাম্বার কম্পিউটার কিন্তু ওই সময় স্টপ থাকবে। তারা ওখানে ডেটা কমিউনিকেশনই করতে পারবে না। তো সেই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে বাস টপোলজিটা আসলে ব্রড কোনো নেটওয়ার্কের জন্য খুবই অ্যাপ্লিকেবল হবে? কি মনে হয়? তাজরিয়ান? তাহলে এটা ডেফিনিটলি একটা ভালো টপোলজি বা নেটওয়ার্ক তৈরি করার জন্য, বাট এটা যদি স্মল নেটওয়ার্ক হয়। বাট এটা কোনো ব্রড নেটওয়ার্কের জন্য ভালো কোনো ওয়ে না। এখানে বলছে failure in one node will not have any effect on other nodes। তার মানে একটা ডিভাইস যদি কোনো ক্রমে disrupted হয় বা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, তাহলে বাকি সিস্টেম গুলোর উপরে কোনো ইফেক্ট পড়ে না। যেমন চিন্তা করে দেখো এইভাবে যে একটা হয়তো বাড়িতে ডিশের লাইনটা ভালোভাবে কাজ করছে না। তার মানে প্রত্যেকটা যদি সেন্ট্রালি প্রবলেম না হয় সেজন্য বলছি। হয়তো আমার বাসার লাইন হয়তো ঝড়ের কারণে বা কোনো কারণে টিভির লাইনটা হয়তো এটা তোমার ডিসরাপ্টেড হয়ে গেছে বা কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে আমার সিস্টেমটাতে সমস্যা হবে। কিন্তু অন্য বাসায় যারা টিভি দেখতেছে তাদের তো কোনো প্রবলেম হবে না। তো যার কারণে এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে failure in one node will not have any effect on other nodes। যেটা আমরা দেখব যে পরবর্তীতে রিং টপোলজিতে ওইখানে কিন্তু একটা সিস্টেম যদি কোনো কারণে করাপ্ট করে তাহলে বাকি হোল সিস্টেমটা কিন্তু ওখানে ডিসরাপ্টেড হয়। তো এই ঘটনাটা এখানে নাই। আবার যদি আমরা রিভার্সলি যদি চিন্তা করি, এখানে তুমি চাইলে ইজিলি নিউ কোনো ডিভাইস তুমি কানেক্ট করতে পারবা। আবার ইজিলি কোনো ডিভাইসটা যদি তোমার ওইখান থেকে ডিসকানেক্টেড করার দরকার হয় সেটাও তুমি করতে পারবা। যেমন দেখবা একটা লোক বলল, "ভাই আমার বাড়িতে আমি আর ডিশের লাইনটা রাখতে চাচ্ছি না।" তো সেই ক্ষেত্রে সে ইজিলি ডিসকানেক্টেড করতে পারে। আবার কোনো একটা বাসার মানুষ যদি চায় যে সে ডিশের লাইনের সাথে কানেক্টেড হবে, ইজিলি কানেক্ট হতে পারে। তো এইখানে যদি কেউ নিউ ডিভাইস মনে করো যে ওখানে যদি কানেক্টেড হয় অথবা ওল্ড কোনো ডিভাইস যেটা ওখান থেকে ডিসকানেক্টেড করতে চাচ্ছে, ২ টা কাজের সময় ওর নেটওয়ার্কে কোনো ইমপ্যাক্ট পড়ে না। এইটা একটা অ্যাডভান্টেজ আমরা এখানে পেয়ে থাকি। আর এটা আমি অলরেডি বলে ফেলেছি, used in small network। কারণ এখানে হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। আবার যদি ব্রড এরিয়া জুড়ে হয় তো সেই ক্ষেত্রে ট্রাবল শুটিং টাও প্রবলেম হবে। তো এইখানে ট্রাবল শুটিং টা ইজি হবে বা ইনস্টলেশন ব্যাপারটা ইজি হবে তখনই যদি এটা আমার স্মল নেটওয়ার্ক হয় এবং যেহেতু এটা হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে, সিমultaneously ২ টা ডিভাইস ডেটা পাঠাতে পারে না এবং যখন ২ টা ডিভাইস ডেটা পাঠায় বাকিরা ওই সময় স্টপ ডাউন থাকে। তার কারণে এটা আসলে স্মল নেটওয়ার্ক হলে ডেফিনিটলি এটা ভালো টপোলজি, তবে